পেজ নিব। সো আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, ওকে? তার আগে তোমাদের সাথে একটু কথা বলা নেই। মৌসুমী মৌ, সাজিদ আল মামুন ভাই ওয়ালাইকুম সালাম, তানভীর জামান ওয়ালাইকুম সালাম, শরীফ হাসান, জোনাইদ আলমাস, শরীফ হাসান, শামিম মিয়া, রিপা পারভিন, শাফালি আক্তার, শামসুন নাহার, কামরুন নাহার। আচ্ছা, যারা যারা তোমরা জয়েন করলা সবাইকে ওয়ালাইকুম সালাম এবং ওয়েলকাম। আচ্ছা, ফার্স্ট অফ অল প্রথম যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা কেউ 2250 টাকা আর 1500 টাকা দিয়ে কোর্সে জয়েন করছো। আমি কথা দিচ্ছি আমি একদম হালকাস্টান এসএসসি এর শুরু থেকে দায়িত্বে আছি, কথা বুঝছো? আমাদের আগের কোর্সগুলো খুবই সাকসেসফুলি রান হয়েছে। এই কোর্স আমার যে পোর্শনগুলো আছে আমি ঠিকমতো রান করতেছি, বাকি যে পোর্শনগুলো আছে ওইগুলোর দায়িত্ব যাদের উপর আছে এদের এক্সাম চলায় প্লাস রোজার মাস হয়, একটু ঝামেলা হয়ে গেছে। এন্ড আই গেস রোজার মাসে তোমাদের স্কুল বন্ধ ছিল, তোমরাও একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছো। তো সব মিলে আমরা সবাই মিলে হচ্ছে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি, ওর বলা চলে এক্সাম এন্ড ওভারঅল সবকিছু মিলে রোজার মাসটাতে আমরা একটু স্লো আগাইছি। সো আমার ক্যাম্পাস আরো অফ আছে, বাকিদের কথা আমি জানি না। আমি মেক শিওর করতেছি এই যে 2250 টাকা, হ্যাঁ, এটা তোমার লাইফের ওয়ান অফ দা বেস্ট ইনভেস্টমেন্টস হইতে যাচ্ছে। সো স্টিল তোমার যদি মনে হয় আচ্ছা টাকাটা চলে গেল হ্যান তেন দিস দ্যাট, কিছু তো পাচ্ছি না, প্রথম কথা পাচ্ছ, ইনাফ জিনিস পাচ্ছ। অ্যাটলিস্ট আমি বলতে পারি তোমরা যদি আমার ম্যাথ ক্লাসগুলো দেখো, ম্যাথমেটিক্স জিনিসটা নিয়ে তোমার কোনো ভয় থাকবে না, কথা বুঝছো? দুই, তুমি যদি আমার ডিজিটাল প্রযুক্তি ক্লাসগুলো দেখো, আই ক্যান অ্যাসিওর ইউ ভাই তুমি প্রযুক্তির প্রতি আকৃষ্ট হবাই। তুমি যদি আমার জীবন ও জীবিকা ক্লাসগুলো দেখো, আমি বাকিদের কথা বাদ দিচ্ছি, জাস্ট আমার যে জীবন ও জীবিকার ক্লাসগুলো যদি দেখো, টাকা পয়সাকে কেমনে ম্যানেজ করতে হয় এই জিনিসগুলো সম্পর্কে তোমার যথেষ্ট ভালো ধারণা জন্মাবে, ওখান থেকেই তোমার এই টাকা উঠে যাচ্ছে, কথা হচ্ছে। আর বাকি যা যা প্রমিস করছি ভাই, আমরা 3 দিন আগে আনাস ভাইকে নিয়ে মিটিং করলাম, এক্সামের জন্য একজনকে একটা টিমকে অ্যাসাইন করা হয়েছে, এক্সাম বিল্ড করা হচ্ছে, কথা বুঝছো? তারপর হচ্ছে সায়েন্স ক্লাসের জন্য এই যে দেখো আমাদের এটার এই পাশে কিন্তু আমি তোমাদেরকে ক্যামেরাটা ঘোরায় দেখাচ্ছি, তোমাদের যে এক্সপেরিমেন্টগুলো রেকর্ড করার কথা আমরা ল্যাবটা রেডি করলাম, আমরা রেকর্ডিং শুরু করছি, দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে এইখানেই এই রুমটা কমপ্লিটলি তোমাদের জন্য ডেডিকেটেড, এখানে বিজ্ঞান বাক্স থেকে শুরু করে সবকিছু আছে, কথা বুঝছো? সো আমাদেরকে জাস্ট একটু সবুর করতে হবে, আমাদেরকে একটু কাজ করতে দিতে হবে, ঠিক আছে? সবকিছু আসবে। আচ্ছা, এন্ড ওভারঅল ব্যানারে যা যা প্রমিস করা হয়েছে সবকিছু তোমরা পাবা, ঠিক আছে? বাট অলরেডি যেগুলো দিছি এগুলোকে কাজে লাগাও। সো 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা। 2 নম্বর জিনিস হচ্ছে তোমরা অনুক্রম ধারার এটা আমরা একক কাজ এবং দলগত কাজের সমাধান করব। তার আগে আমি ধরে নিচ্ছি তুমি অবশ্যই থিওরি ক্লাস দেখা নিছো, কথা বুঝছো? যদি না দেখা থাকো তুমি লাইফটা এখন দেখো, বা পরে যদি কেউ লাইফটা দেখো, আগে থিওরি ক্লাস দেখবা, দেন বই থেকে থিওরিটা পড়বা, একক কাজ দলগত কাজ নিজে একবার ট্রাই দিবা, দেওয়ার পর এরপর তুমি সমাধান ক্লাসটা দেখবা, কথা বুঝছো? ফাইনাল হেল্প হিসেবে। আচ্ছা, এন্ড দেন এটার কিন্তু এক্সারসাইজ অনুশীলনী ক্লাসও কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? কোর্সের ভিতরে আমি নিজে অ্যাড করে দিছি। আমার ধারণা এইগুলা এই 2টা স্টেপ যারা খুব ভালো করে করছে এরা সব একক ও দলগত কাজ সমাধান করে ফেলতে পারছে, ওদের এখন খুব একটা সমস্যা হবে না। সো স্টিল আমরা একক ও দলগত কাজ সমাধান করব, বাট মেইন পারপাস হবে আজকে তোমরা যত প্রবলেম বলবা আমি প্রবলেমগুলো শুনবো, তোমাদের সাথে আমি কথা বলবো, কথা বুঝছো? এই তো। সো আমাদের আজকে 3 নম্বর ফোকাস হচ্ছে তোমাদের সাথে, তোমরা আজকের ক্লাসের আমাদের মেইন ফোকাস হচ্ছে এইটা, কথা বুঝছো? তোমাদের প্রবলেমগুলো আমরা শুনতে চাই, ঠিক আছে? প্রবলেম বলতে কোর্সের প্রবলেম না, কোর্সের প্রবলেম তো সলভ করতেছি বলছি, তোমরা তোমাদের রিয়েল লাইফে কি প্রবলেম ফেস করতেছো, টাইম ম্যানেজমেন্ট, পড়াশোনা হাবি যাবে, এগুলো নিয়ে শুনবো, ঠিক আছে? সো এই হচ্ছে আজকের আমাদের ক্লাসের প্ল্যান। এখন তোমাদের যদি কমেন্টে কিছু জানতে চাও আমি এটা নিয়ে একটু কথা বলি, দেন আমরা ক্লাসে ঢুকে যাই। লুবনা কবির ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। শিথিল চক্রবর্তী নমস্কার ভাইয়া। শিথিল ছেলেটা বেশ ভালো, সে রেগুলার বেসিসে সেও আমাকে অনেক পুশ দেয় যে ভাই আপনার এই জিনিসটা ওই জিনিসটা এখন অ্যাড করা হয় নাই, তাড়াতাড়ি অ্যাড করেন, এই ব্যাপারটা ভালো। আমি একটু ট্র্যাকশনে থাকি।
আরিয়ার ইসলাম ভাইয়া আপনার হালকেনস্টাইন অফিস কত রাত পর্যন্ত থাকেন? আমরা 24 আওয়ার্স আমাদের অফিস খোলা থাকে। মৌসুমী মৌ ভাই ভাই আমি কোর্স কিনছি এন্ড ডিসকাউন্ট কুপন আছে আমার, আসে 2250। আচ্ছা মৌসুমী মৌ তুমি তো প্রবাবলি মাইমেনসিং এর কথা বুঝছো, তোমার 2250 টাকা যদি ওসল হয় এটা আমি যে কোনো মূল্যে এনশিওর করব, কথা বুঝছো? আচ্ছা তারপর হচ্ছে সোহাইল এফ রহমান জি, ওকে ভাইয়া অনেক ধন্যবাদ। শামিম মিয়া ভাইয়া অনেক ধন্যবাদ। পূজা 1500 টাকা দিয়ে এনরোল করেছে। আচ্ছা ঠিক আছে, ওকে 120 টাকা হিসেবে শুধু বেস্ট কোর্স না, আই উইল মেক শিওর এটা বাংলাদেশে, আমি জানি অলরেডি অন্যান্য প্ল্যাটফর্মের কোর্স আছে এদেরগুলো ভালো যাচ্ছে, আমি মোটেও এই কথা বলতে যাব না এই কোর্স ঝামেলা ওই কোর্স ঝামেলা, হ্যান দে আর ডুইং গ্রেট, আমরাও ভালো করো, বাট আমাদের কোর্স থেকে তুমি একটা জিনিস পাবা, সেটা হচ্ছে আমি তোমাকে যেমনে গাইড করব, তুমি শুধু তোমার কারিকুলামে ভালো করবে না, তুমি একজন ভালো মানুষ হবা, তুমি একজন প্রোডাক্টিভ মানুষ হবা, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ডেভেলপ করবে, কথা বুঝছো? তোমাকে জাস্ট আমরা সলভ করাই করাই বিদায় করে দিব না, আই উইল মেক শিওর তোমরা প্রত্যেকে যাতে তাদের লাইফে প্রোডাক্টিভ মানুষ হও, কথা বুঝছো? ওভারঅল একটা প্যাকেজ পাবা, বুঝছো? এই জন্য আমাদের কোর্সটা বেস্ট হবে, বুঝছো? তোমাকে জাস্ট পড়াশোনা শেষ করে ছেড়া দিব না, অনেক কিছু থাকবে। এন্ড এই কোর্সের আন্ডারে তোমাদের জন্য আলাদা করে, হ্যাঁ, নতুন কারিকুলামের যে এক্সপার্ট মানুষজন আছে ওদের আমি আলাদা একটা পডকাস্ট সিরিজ রেকর্ড করব, কথা বুঝছো? সায়েন্স এক্সপেরিমেন্ট রেকর্ড করবো, এগুলো তোমরা পাবা। সায়েন্সের ক্লাস ঝামেলা আছে, মৌসুমী মৌ তুমি এটা ভাইয়া আমাকে আগেও বলছিলা, আমি ভাইয়া অত্যন্ত সরি, মোমিত ভাইয়াকে আমরা সবকিছু আমরা প্ল্যান টেন করছি, মোমিত ভাইয়া সায়েন্সের ক্লাসগুলো রেকর্ড করবে, কিন্তু মোমিত ভাইয়া বইতে পড়ে তো এক্সামের প্রচুর প্রেশার, ভাইয়ের এক্সাম চলতেছে, সো ভাই আসছিলেন, ভাইয়ের সাথে পডকাস্ট করলাম, এখন ভাই হচ্ছে 4 তারিখ পরীক্ষা শেষ হবে, তারপর ভাই অফিস আসবেন, ভাই ক্লাস রেকর্ড করে দিয়ে যাবেন, ঠিক আছে? বাট আনাস ভাইয়ের ক্লাসগুলো কিন্তু অনেক টেনে গেছেন, বাট আনাস ভাই কিন্তু আমার নিজের টিচার, আনাস ভাই কিন্তু আমার অ্যাডমিশনের টাইমে আমি আনাস ভাইয়ের কাছে পড়তাম, ভাই যা যা দেখাইছেন এগুলো শিওর তোমাদের কাজে লাগবে, বাট হয়তো ভাই একটু দ্রুত পড়াই গেছেন, ভাই বুঝেন নাই, তোমরা ছোট মানুষ, তোমরা যে আরো খুঁটিনাটি জিনিস জানতে চাও, সো আনাস ভাইয়ের ক্লাসগুলো দেখো, ওইগুলো কাজে লাগবে, ওইগুলো কিন্তু ফেল না কিছু না, ওইগুলো কাজে লাগবে, বাট ডিটেইলড ক্লাস আসবে, কথা দিচ্ছে আসবে। আরিয়ার ইসলাম হ্যাঁ ভাই আমাদের কোর্সে এক্সাম অ্যাড করার জন্য টিমকে অ্যাসাইন করা হয়েছে, এক্সাম বিল্ড করা শুরু হয়েছে, এক্সাম বিল্ড করার জন্য ভাই আগে প্রথমে কোথাও কিন্তু কোনো বইয়ে কিন্তু এক্সাম তৈরি করা নাই, আমাদেরকে আগে মেইন বই থেকে এক্সাম তৈরি করতে হচ্ছে, দেন ওটা টাইপ করবে, টাইপ করার পর ওয়েবসাইট অ্যাড করবে, প্রসেসটা দেখছো? সো তোমরা হচ্ছে মাঝখানে মার্চের পর এপ্রিল এপ্রিল মাসটা লাগবে বিল্ড করতে, সো মেয়ের 1 তারিখ থেকে তোমরা এক্সামগুলো পাইতে শুরু করবা, তোমাদের জুনে একটা ষান্মাসিক মূল্যায়ন হবে, সো মে মাসটা যদি তোমরা এক্সামগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ ষান্মাসিক মূল্যায়নে তোমরা জুন মাসে ভালো করবা, ওকে? সো মে মাসের 1 তারিখ থেকে শিওর এক্সামগুলো পাওয়া যাবা, বাট আই উইল ট্রাই যে এপ্রিলের 15 তারিখ থেকে এক্সামগুলো অ্যাড করা যায় কিনা, ঠিক আছে? ইয়া হিস্ট্রি এর ম্যাটেরিয়াল গুলো অ্যাড করলেই এই কোর্স 100-এ 100 হইতো, কিন্তু ওয়াজেদ ভাইয়েরও এক্সাম, ওয়াজেদ ভাই এখানে ঢাবিতে পড়ে, ভাইয়ার প্রচুর প্রেসার যাচ্ছে, আমি তো তাকে কাছ থেকে চিনি, আর তার এক্সামটা শেষ হলে সে সবকিছু দিয়ে দিবে, ওকে? শিথিল আমাদের সায়েন্সের ক্লাসগুলো হচ্ছে মমিত ভাইয়া নিবে, আর মমিত ভাইয়ার পাশাপাশি হয়তো আমিও নিব, বাট মমিত ভাইয়া মেইনলি ফোকাস করবে, ওকে? আচ্ছা মেহেদি হাসান জুনায়েদ ভাইয়া সায়েন্স ক্লাসগুলো একটু বেসিক, ইয়া আই এগ্রি অন দ্যাট, আনাস ভাই অনেক ভালো পড়াইছে, বাট স্টিল তোমরা যেহেতু ছোট মানুষ তোমরা একটু বেসিক ডিজার্ভ করো, সো উইল মেক শিওর মমিত ভাইয়াকে আমি ওইভাবে বুঝাই দিব। ভাইয়া জীবিকার হোমওয়ার্কটা অ্যাপ্রুভাল দিয়েন, ইয়া আমি মাঝখানে কিছু তোমাদের হোমওয়ার্ক অ্যাপ্রুভাল দিছিলাম, এন্ড দেন বাকিগুলা আমি চেক করব। গুণোত্তর ধারার ম্যাথগুলো মনে হয় কয়েকটা ভুল হয়েছে, সূত্রগুলো ভুল হয়েছে, মেবি একটু চেক করেন। আচ্ছা এটা কি ক্লাসের মধ্যে নাকি ম্যাটেরিয়ালসের মধ্যে? আবু আহাদ রাজা এটা আমাকে একটু জানাও, কারণ ক্লাসের মাঝখানে আমি প্রত্যেকটা ম্যাথ আগে নিজে করে নিছি, করে নিয়ে দেন হচ্ছে আমি খেয়াল করছি আমি প্রত্যেকটা ম্যাথ করে অ্যান্সার ভেরিফাই করতেছিলাম, সো তারপর তুমি আমাকে ইনবক্সে একটু স্ক্রিনশট পাঠাও কোন জায়গাটাতে ভুল ছিল, আমি কারেক্ট করে দিব। এখন থেকে ভাই রেগুলার এইচডব্লিউ জমা দেবো, ইয়া এন্ড রেগুলার এইচডব্লিউ জমা দিলে তোমাদের লাইফ চেঞ্জ হয়ে যায়, এমন কিছু বই গিফট আকারে পিডিএফ আমি তোমাদেরকে ইনবক্সে পাঠাবো, যেগুলো আমি নিজে পড়ে আমার লাইফে আমি ইমপ্রুভমেন্ট পাইছি, কথা বুঝছো? যারা হোমওয়ার্ক দিবা সবার জন্য আমার পক্ষ থেকে গিফট থাকবে। সায়েন্স সেক্টরের ক্লাসগুলো 100% হয় নাই, হবে হবে ভাইয়া। শামিম মিয়া ভাইয়া অনেক ধন্যবাদ, বাকি আমার ক্লাসগুলো আমি অ্যাড করে দিব। তাহমিদুর রহমান
ভাই কোর্সের লিংকটা কই পাবো? আমাদের কোর্সের লিংক ওয়েবসাইটের মধ্যে পাবা, আমাদের ওয়েবসাইটে। তুমি, আমি দেখাই দিব, আচ্ছা দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই যে hcoursebd.com এ যাবা, এই যে hcoursebd, এখান থেকে গিয়ে মাই অ্যাকাউন্টে যাবা, এই যে মাই অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্টে গেলে তুমি এখানে লগ ইন করবা, ঠিক আছে? এই যে এখান থেকে লগ ইন করবা, লগ ইন করে দেন অল কোর্সেসে যাবা, আমি দেখাচ্ছি, অল কোর্সেসে যাবা, এখান থেকে এই যে এসএসসি কোর্স, এসএসসি এই যে এটাতে যাবা, ঠিক আছে? এখানে গেলে ভাইয়া এই যে নতুন কারিকুলাম কোর্স, এটার ভিতরে গেলে যারা লগ ইন করা নাই তোমরা আসলে কিছুই দেখতে পাবো না, এখানে কিছুই দেখতে পাবো না, সবগুলো লক করা, জাস্ট ফ্রি ক্লাসগুলো দেখতে পাবো। লগ ইন করা থাকলে তুমি এখানকার সবকিছু অ্যাক্সেস করতে পারবা, কথা বুঝছো? এভরিথিং। পূজা, মেসেঞ্জারে গ্রুপ করা যায় কিনা? আমি নোট করে রাখলাম, এটা এটা আমি নোট করে রাখলাম, ঠিক আছে? আমি দেখি এটা করা যায় কিনা। এক্সাম কি ওয়েবসাইটে হবে? হ্যাঁ ভাই, এক্সাম ওয়েবসাইট হবে। শামীম মিয়া ভাই, আপনার এজ কত? আমার কোনো এজ নাই, আমি বয়সহীন একজন মানুষ। শিথিল চক্রবর্তী ভাই, আর্কিমিডিসের লটা একটু বুঝাই দিয়েন। ইনশাল্লাহ বুঝাই দিব, দরকার তোমাকে আমি পার্সোনালি বুঝাই দিব শিথিল, চিন্তা করো না। ফাহমিদ জামান, এটা কি হলো? আচ্ছা, এটা রিস্টার্ট হচ্ছে, সমস্যা নেই। ইংলিশ মেইন বইয়ের সাথে গ্রামার রাখলে ভালো হয়, ঠিক আছে ভাইয়া, আমি স্ক্রিনশট তুলে রেখে দিচ্ছি, আই উইল ওয়ার্ক অন দ্যাট। ভাই আনাস ভাই অনেক ভালো পড়ায়, বাট সায়েন্সের ভালো করতে গেলে তো অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হয়, কিন্তু আমরা তো ম্যাথ বুকের বাইরে পাচ্ছি না, তাই ভাই কিছু এক্সট্রা ম্যাথ দিলে ভালো হয়। ওকে ভাইয়া, নোটেড, এটা নিয়েও কাজ করো ভাইয়া। আগের হোমওয়ার্ক করতে পারি না, এখন করলে হবে ভাইয়া। আগের গুলা করলে ওইগুলোর জন্য গিফট পাবো আমার কাছ থেকে, নতুন গুলা করলে নতুন গুলার প্রত্যেকবার হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য গিফট পাবা। ভাই ম্যাথের মেইন বুকটা করলে হয়ে যাবে, এর বাইরে কিচ্ছু লাগবে না, নাথিং। ভাই ম্যাটেরিয়ালের ইতিহাসটা ভুল আছে, ওকে আমি নোট করে নিলাম। তানভীর, তুমি আমাকে একটু ইনবক্সে এক্স্যাক্টলি কোথায় ভুল জানাবা, আমি এটা ঠিক করে নেব। ফাহমিদ জামান ভাই, আমি ক্লাসে রেগুলার না, টাইম পাই নাই অফলাইন ক্লাসের জন্য, অনলাইনের ক্লাসগুলো রেগুলার করো। হ্যাঁ, মমিত ভাই আসলে ঠিক করব বলছে, মমিত ভাই ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। ফাহমিদ জামান, আমি এখনই অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এখান থেকে তোমার প্রোফাইলে যাওয়া যাচ্ছে না ভাইয়া, এখান থেকে তোমার প্রোফাইলটাতে যাওয়া যাচ্ছে না। আমি তোমারটা বোর্ডে অ্যাকসেপ্ট করে দিব। হ্যাঁ, গিফট কি ভাই? গিফট হচ্ছে আইফোনের চাইতে অনেক দামি কিছু, এমন কিছু বই আমি তোমাদেরকে ইনবক্সে পাঠাই, যেগুলো পড়লে ইউ উইল বিকাম আ বেটার পারসন, যে কিনা একটা না চাইলে পুরো ফ্যামিলির জন্য আইফোন কিনতে পারবে সামডে, কথা বুঝছো? যেমন আমি যদি বলি আমার লাইফের বেস্ট গিফট কি ছিল জানো? আমার বড় ভাইয়া কিন্তু আমাকে কোনো আইফোন গিফট করে না, আমার বড় ভাইয়া আমাকে, আমি যখন ক্লাস 9-এ ছিলাম, আমাকে কিছু বই গিফট করছিল, কথা বুঝছো? জাফর ইকবাল স্যারের কিছু বই, ওই বইগুলা পড়ে আই কমপ্লিটলি চেঞ্জড, কথা বুঝছো? দেন ওই যে আমার ভিতরে চেঞ্জ গুলো আসছে, ওগুলো ইউজ করে 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 আজকে আমি হালকেনস্টাইনে আসলাম। দেন হালকেনস্টাইনে এসে বুঝো আমি এখন চাইলে আইফোন কিনতে পারি, কথা বুঝছো? বা আমি আইফোন ব্যবহারই করি, আমার হাতে একটা আইফোনই, কথা বুঝছো? সো এবার বলো, আমার ভাই যদি যখন আমাকে আইফোন গিফট করতো, আমি প্রবলি ওইটাই ইউজ করতাম, আর কোনোদিন আমার আইফোন কেনার সামর্থ্য হতো না। বাট আমার ভাই আমাকে বই গিফট করছে। সো তোমরা যে যত বাড়ির কাজ জমা দিবে, আমি তো প্রত্যেককে আমি ইনবক্সে আলাদা করে বই গিফট পাঠাবো, কথা বুঝছো? ভালো বই, যেগুলো পড়লে তোমার লাইফে পজিটিভ চেঞ্জ আসবে। ওকে ফাইন, আমরা তাহলে ক্লাসে ঢুকে যেতে পারি, ঠিক আছে? তো এগুলো সব তোমাদেরকে দেখানো হয়েছে, সবই দেখানো হয়েছে। শিমুল ভাই, আমার একটু চা লাগবে ভাই, একটু চা লাগবে ভাই। ওই যে টি ব্যাগ আছে, সমস্যা নাই, চিনি টিনি কিচ্ছু লাগবে না, জাস্ট পানিতে দিয়ে দেন।
turn power mode on. আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করতে পারি। ওকে, এটাতে আপনাদেরকে কি করতে বলতেছে, আসন ব্যবস্থা মাটির পাতিলগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আসে কি, সহপাঠীর সাথে আলাপ আলোচনা করে তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তা নিচে খালি বক্সে লেখো। এখানে দেখো, এখানে আমরা কোনো প্যাটার্ন দেখতে পাচ্ছি না কিংবা কোনো ক্রম দেখতে পাচ্ছি না, এখানে ক্রম আছে। সো এটা ওরকম সিভিয়ার কিছু না, জাস্ট এটাই লিখে দাও যে এখানে আসন ব্যবস্থা। আচ্ছা, এখানে তো মানুষ বলে নাই, এখানে বলছে আসন ব্যবস্থা, তাই না? আসন ব্যবস্থা এখানে কয়টা? একটা দুইটা তিনটা চারটা, বা একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। সো এখানে যেটা বলা যায় যে আসন ব্যবস্থা, আসন ব্যবস্থা এবং হচ্ছে মাটির পাতিল, এই দুইটার মধ্যেই কমন কি আছে? প্যাটার্ন কমন আছে। ঠিক আছে, এটা এটা সিভিয়ার কিছু না, এটা নিয়ে এত ভাবা লাগবে না। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু একটা করতে বলতেছে। আচ্ছা এটা আমরা করি, এটা কি বলতেছে দেখি। এটা তো বলতেছে ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত? প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কিনা। ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত? ভূমি কোনটা ভাইয়া? এটা একটু মনোযোগ দাও। হ্যাঁ, এটা তুমি পারছো আমি জানি, জাস্ট স্টিল আমি আমার থটসটা ওদের সাথে শেয়ার করি। কি যদি না পাইরা থাকো বুঝানো, আর পারলে আরো বেটার ভাবে কেমন চিন্তা করা যায়। দেখো এটা হচ্ছে ভূমি, তাই প্রতিটি ধাপের উচ্চতা, তো এই যে এটা হচ্ছে প্রথম ধাপ, এটার উচ্চতা কত? সো প্রথমটার উচ্চতা হচ্ছে 0.5 ফিট। ওকে, আচ্ছা দ্বিতীয়টার উচ্চতা কত? এখানে 0.5, এখানে 0.5, 1, দ্বিতীয়টা হচ্ছে 1 ফিট। ঠিক আছে, আচ্ছা 1 ফিট। তৃতীয়টা দেখি। আচ্ছা আমার একটু সুন্দর করে লেখা উচিত, বুঝতেই পারতেছো এটা কত হবে? 1.5। এটা আমি আর এক্সপ্লেইন না করি, এটা খুবই সহজ একটা জিনিস। তারপর হচ্ছে চতুর্থটা 1 2 3 4, কত হবে? 2 ফিট হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর না পেঁচাই, এটা খুবই ইজি একটা জিনিস ছিল। এখানে একটু কাজ দিছে, কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। শর্ত হলো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হইতে হবে, এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে। যদি শর্ত মেনে 3টি সংখ্যা না পাওয়া যায় তবে তার কারণ ব্যাখ্যা করো। আচ্ছা 3 আর 5-এর মাঝখানে 2, 5 এবং 7-এর মাঝখানে 2, 4 পার্থক্য আছে এমন 3টা মৌলিক সংখ্যা বের করতে হবে। আচ্ছা ওকে, তাইলে এটা কি করা যায়? 4 পার্থক্য আছে তাই না? 3 5 7 এগুলোর মাঝখানে পার্থক্য 2। যত বড় সংখ্যার দিকে যাব, হ্যাঁ, পার্থক্যগুলো কি তত বড় হইতে থাকবে। যেহেতু 2 এর তুলনায় 4 একটু বড়, তাই আমরা একটু উপরের দিকের মৌলিক সংখ্যায় যাই। মৌলিক সংখ্যা তারপরে কত আছে ভাইয়া? 7 এর পর 8 9 10 11 আছে। হ্যাঁ, তারপর 12
13 আছে, 13, 14, 15, 16, 17 আছে। 17 এবং 11 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। সো এখানে পাচ্ছি না। 17 এর পর আর কি আছে? 18, 19 আছে। এই দুইটার মাঝখানে আবার পার্থক্য কত? আচ্ছা, এটা কিন্তু একটা পাওয়া গেল। দেখো 11 এবং 13, 13 এবং 17 এই দুইটার মাঝখানে পার্থক্য কত? 4। ঠিক আছে? আরো একটা নাম্বার লাগবে যে দুইটার মাঝখানকার পার্থক্য 4 হবে। সো 17 আর 19 এখানে কত পাচ্ছি? 2 পাচ্ছি না? পাই গেছি কিন্তু 21, পার্থক্য 4। কথা বুঝছো? তাহলে এই নাম্বারগুলো আমরা পিক করতে পারি, এটা পিক করতে পারি, দেন এটা পিক করতে পারি, আর এটা পিক করতে পারি। ঠিক আছে? 13, 17, 21। তাইলে বলো আমি এটা কেমনে বুঝলাম যে 3, 5, 7 এগুলোর পরের মৌলিক সংখ্যাগুলোর মধ্যে খুঁজতে হবে? কারণ এটা একটা কমন সেন্স। যখন ছোট মৌলিক সংখ্যাগুলোতে আসি তখন এদের ডিফারেন্সগুলো কি ছোট হয়? যত বড় মৌলিক সংখ্যার দিকে যাব এদের মাঝখানকার ডিফারেন্সগুলো তত বড় হইতে থাকবে। কথা বুঝছো? সো এইভাবে 9 যদি খুঁজে বের করতে চাই তাহলে কি করতে হবে? 21 এর চাইতে আরো বড় সংখ্যাগুলোতে যাইতে হবে। কথা বুঝছো? যদি 10 বের করতে চাই আরো বড় সংখ্যার দিকে যাইতে হবে। যদি 14 বের করতে চাই আরো বড় সংখ্যার দিকে যাইতে হবে। এটা কেমনে করব? তুমি কি এখন একটা একটা করে সবগুলো মৌলিক সংখ্যা লিখবা? না, সবগুলো লেখার দরকার নেই। আমরা এখানে কি করব? আমরা এখানে চ্যাট জিপিটি ব্যবহার করব। কথা বুঝছো? সো আমরা এই কমান্ড, এই এক্স্যাক্টলি এই কারণে হচ্ছে আমি তোমাদেরকে বলি কোন ক্লাস মিস করো না। তুমি এটা বইয়ে একটা সমাধান দেখবা, হ্যাঁ তুমি হয়তো বুঝবো কেমনে হইছে, বাট এখন আমি তোমাকে নেক্সট টেকনোলজি দেখাবো। মানে বর্তমান পৃথিবীতে তোমাকে টিকতে হইলে তোমার কোন স্কিলটা জানা লাগবে এটা দেখাবো। এআই এর ইউজ দেখাবো। বুঝছো? চ্যাট জিপিটি থেকে আমি তোমাকে দেখাচ্ছি পুরোটা তুমি কেন সলভ করতে পারো। মেইন কনসেপ্ট তো বুঝছো, এখন তুমি পারবা, বাট আমি একটা অ্যাডভান্সড টেকনিকে সলভ করব। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমি কি লিখবো? আমি লিখবো শো মি দা প্রাইম নাম্বারস হু হ্যাভ আ কনস্ট্যান্ট ডিফারেন্স অফ 5। কথা বুঝছো? কোথায় এটা? এখানে কি লেখা আছে আমাদের একটু দেখি, দাঁড়াও। 5 না 9। কথা বুঝছো? এত কাহিনী করতেছে। এত কাহিনী করলে তো ঝামেলা, আর অনেকগুলো করতে হবে। আচ্ছা, নাইস। ওকে, ডান। এই যে দেখো, জোস না? তাহলে আমরা কোটা কোটা পাইলাম? আমরা পাইলাম হচ্ছে there are consecutive prime numbers with a common difference of 9। তাহলে আমরা পাইলাম 11, এগুলো কি কারেক্ট? 2 আর 17 আর 11, 11 প্লাস 9 29 পাচ্ছি। আচ্ছা,
এগুলো কি কারেক্ট? 29, 35, 20। আমার ইনস্ট্রাকশনটা একটু চেঞ্জ করতে হবে, হ্যাঁ। সো এই যে দেখো, এটা অ্যাকচুয়ালি সম্ভব না, কথা বুঝছো? Unfortunately, we couldn't find 3 consecutive prime numbers with a difference of 9 in this range. কথা বুঝছো? মানে টোটাল পুরো ইউনিভার্সে যত প্রাইম নাম্বার আছে, এমন 3টা পর পর প্রাইম নাম্বার পাওয়া সম্ভব না যেগুলার ডিফারেন্স, মাঝখানকার ডিফারেন্স 9। এখানে কিন্তু বলা ছিল যে এই শর্ত মেনে 3টি সংখ্যা না পাওয়া যায়, তাইলে তার কারণটা ব্যাখ্যা করতে, এটা সম্ভব না। এটার ক্ষেত্রে কিন্তু আমরা ইজিলি পাই গেছি। তার মানে কি? তার মানে ভাইয়া 2 ডিফারেন্সের পাওয়া গেছে, 4 ডিফারেন্সের পাওয়া গেছে, 9 ডিফারেন্সের নাই। তুমি খুঁজে দেখতে পারো, পাবা না, বুঝছো? এইবার তুমি এখানকার এই এক্সপ্লেনেশনটুকু পড়ো, এটা জাস্ট পড়ো, তাহলেই বুঝবা। মানে এখানে একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা বইলা দিচ্ছে যে কেমনে তুমি কনসিকিউটিভ প্রাইম নাম্বার বের করবা যাদের ডিফারেন্স, কনসিকিউটিভ মানে হচ্ছে পরপর যাদের ডিফারেন্স 9 করে। এটা পুরোটা তুমি পড়ো স্টেপ বাই স্টেপ, তাহলে তুমি বুঝবা যে কেমনে জিনিসটা করতে হয়। তো সিমিলারলি আমি সিমিলার কোশ্চেনটা আবার জিজ্ঞেস করব। দেখি এটাতে কি বলতেছে, 10 ডিফারেন্সের পাই কিনা দেখি। এখানে আমরা দিব 10। ওকে, আচ্ছা, ডান। এই যে এটা কিন্তু পাওয়া গেছে। তো দেখো ও বলে দিচ্ছে সার্টেনলি, অবশ্যই, মানে কনসিকিউটিভ এরকম 3টা প্রাইম নাম্বার আছে যাদের মাঝখানকার কমন ডিফারেন্স 10। কেমনে বের করছে, প্রসেসটা কি? প্রসেসটা তো আমি তোমাকে একবার দেখাইছি, চ্যাট জিপিটি তোমাকে কেমনে বোঝাচ্ছে। এই যে প্রসেসটা দেখো, কথা বুঝছো? সো তোমরা যদি চ্যাট জিপিটি কে কম্বাইন করো নতুন কারিকুলামে, অনেক কিছু শিখতে পারবা। তুমি সে অ্যান্সার দিলো, তুমি বুঝলা না, তুমি বলো যে এক্সপ্লেইন মি মোর, ও তোমাকে আরো ব্রেকডাউন করে বুঝাই দিবে। আমি বলি explain me more in a easier way. ও তোমাকে এখন বুঝাই দিবে। শিওর, লেটস ব্রেক ইট ডাউন ইনটু সিম্পল স্টেপস। ও তোমাকে এখন একদম সহজ করে বুঝাই দিবে, জাস্ট তোমাকে ইংরেজি জানতে হবে, দ্যাটস ইট। আমরা একটু দেখি, আমরা ধরো কেউ ইংরেজি বুঝি না, বাংলায় বুঝতে যাচ্ছি, আমি ওকে বলবো আমাকে বাংলায় বলো। আচ্ছা, এই যে দেখো সুন্দর করে ব্রেকডাউন করে বুঝাই দিছে। তাহলে প্রথম নাম্বারটা কি? 3, তারপর কি 13, তারপর 23। এই 3টা নাম্বারের মাঝখানকার ডিফারেন্স কত? 10। ওকে, আচ্ছা, ডান। সো এই ব্যাখ্যাটা যদি তুমি পড়ো, তাহলে তুমি বুঝবা জিনিসটা কেমনে বের করতে। আমি এবার ওকে বলবো যে আমি ইংরেজি বুঝি না, বাংলায় বলো। টেল মি ইট ইন বেঙ্গলি। বিষয়টা সহজভাবে বোঝানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করুন। তুমি জাস্ট দেখো কি আশ্চর্যজনক জিনিস। কোন প্রাইম সংখ্যা থেকে শুরু করুন। আসুন আমরা প্রথম প্রাইম সংখ্যা হিসেবে 3 নির্বাচন করি। এই সংখ্যায় 10 যোগ করুন যাতে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। অতএব 3 + 10 13। চেক করুন যে আপনি পেয়েছেন কোন প্রাইম সংখ্যা, এটি প্রাইম সংখ্যা হিসেবে সত্যিকার, মানে বলতেছে পুরোপুরি তো কারেক্ট হবে না, সে তো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, আমাদের মতো ইন্টেলিজেন্ট না। প্রবাবলি চ্যাট জিপিটি 4 এ প্রবাবলি এই ভুলগুলো হইতো না, মানে কথাগুলো আরো ন্যাচারাল হইতো। সো 3 এর সাথে 10 যোগ করলাম, 13 পাইছি। এটা কি প্রাইম নাম্বার? ইয়েস, প্রাইম নাম্বার। ডান। তারপর চেক করব, এটা কিন্তু বেসিক্যালি অ্যালগরিদম, বুঝছো? যারা কম্পিউটার সায়েন্স পড়বো তখন তোমরা বুঝবা ও যেটা দেখাইছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যালগরিদম। সো পুরোটা ব্যাখ্যাটা পড়লে তুমি বুঝা নিচ্ছ। তারপর কি বলতেছে দেখো, এবার
আবার এটার সাথে 10 যোগ করে দেখেন কত আসে, 23 আসতেছে। এই 23 কি প্রাইম নাম্বার কিনা চেক করেন। এইভাবে তোমরা অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই। আমাদের আজকের ক্লাসের মোটেও টার্গেট এটা না সুন্দর করে তোমাকে সবগুলো একক কাজ দলগত কাজ একটা একটা করে সমাধান করে দাও, তোমাদেরকে একটু ডিফারেন্টলি থিঙ্ক করাইতে শেখানো, কথা বুঝছো? আচ্ছা, তারপর যাই। এটা কোনো কাজ না, এটাও কোনো কাজ না, একক। এখানে একটা একক কাজ আছে, এই একক কাজটা আমরা সমাধান করব। ঠিক আছে, করে আমরা সামনে আগাবো। আচ্ছা, ডান। বাকি ওইখানকার চার্টে আরো বাকি কয়েকটা আছে, ওইটা নিশ্চয়ই তোমরা করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই। এটাতে কি বলতেছে, ধ্রুবক অনুক্রমের দুইটি উদাহরণ দাও এবং প্রত্যেকটির এনতম পদ লিখো। ধ্রুবক অনুক্রমের উদাহরণ কি? এটা একটা ধ্রুবক অনুক্রম, 1 1 1 1, কথা বুঝছো? এন্ড যারা অনুক্রমের থিওরি ক্লাস দেখে আসো তোমাদের জানার কথা যে ধ্রুবক অনুক্রমের সাধারণ পদও এটাই হয়। ঠিক আছে, তাহলে এটা সুন্দর করে লেখা দাও। ধ্রুবক অনুক্রমের একটা উদাহরণ হচ্ছে এইটা। ঠিক আছে, অনুক্রমের এইগুলো কিন্তু কমা দিয়ে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর সাধারণ পদ এটা। ঠিক আছে, আচ্ছা। সো সাধারণ পদটাকে তোমরা এইভাবে লিখবা, a n is equal to 1। আমি এটা তোমাদেরকে সুন্দর করে এখানে লেখা দিই। দ্বিতীয়টা আমি লিখবো না, ঠিক আছে। এটা এরকম তুমি দ্বিতীয়টা তুমি লেখা ফেলো। ঠিক আছে, আচ্ছা আমরা তারপরের কাজে যাই। এটা খুব সহজ একটা কাজ ছিল। এটা একক কাজ, আরো একটা একক কাজ। বর্গাকার সংখ্যার অনুক্রমটি লেখো এবং বর্গের সাহায্যে চিহ্নিত করো। তাহলে এটা হচ্ছে বর্গাকার সংখ্যার অনুক্রমের একটা চিত্র। হ্যাঁ, 1 3 4 বর্গাকার সংখ্যার না, এটা এটা ডিফারেন্ট জিনিস। বর্গাকার সংখ্যা বলতে আমি তোমাকে কি বোঝাচ্ছে দেখাচ্ছি। সো বর্গাকার সংখ্যা বলতে বোঝাচ্ছে, বর্গাকার সংখ্যা কোনগুলা? 1 4 9 16, এগুলো হচ্ছে বর্গাকার সংখ্যা। এন্ড এগুলাকে তাইলে বর্গাকার সংখ্যার অনুক্রম হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এটা সাধারণ পদ কি হবে? সাধারণ পদ হবে হচ্ছে কি, দেখো এটা প্রথম পদ, এই জন্য 1 স্কয়ার, দ্বিতীয় পদ 2 স্কয়ার, তৃতীয় পদ 3 স্কয়ার, চতুর্থ পদ 4 স্কয়ার। তার মানে n তম পদ কত হবে? n স্কয়ার। তাহলে এটা সাধারণ পদ হচ্ছে n স্কয়ার। ওকে, ডান। তাহলে বর্গাকার সংখ্যার অনুক্রম এটা, বর্গাকার সংখ্যার অনুক্রমের সাধারণ পদ এটা। ঠিক আছে, এবার আসো এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। সো এটা হচ্ছে প্রথম চিত্র, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, সবগুলো বর্গ হইতে হবে। ঠিক আছে, তারপরে 9টা হইতে হবে, তাই না? 9টা হইতে হবে। ওকে, কোনো সমস্যা নাই। তারপর কয়টা হইতে হবে? 16টা হইতে হবে, কোনো সমস্যা নাই।
এগুলো এক্সপ্লেন করার কোনো দরকার নাই, তুমি যথেষ্ট বড়, তুমি বুঝতেছো, আমি জানি। সো এইভাবে তুমি চালাইতে থাকতে পারো আর কি। সো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 16। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটু দেখি। আচ্ছা, এখানে কিন্তু এই চিত্র থেকে এই চিত্র বড় হচ্ছে, এটা একটু বড় হচ্ছে। সো এখানে আমার অবশ্যই উচিত হবে কি, অবশ্যই আমার উচিত হবে প্রথম চিত্রটা যতটুকু, তারপরের চিত্রটা অবশ্যই যাতে প্রত্যেকটাতে যাতে বর্গগুলো সমান থাকে। ঠিক আছে? ছোট ছোট বর্গগুলো, এখানে একটা ছোট বর্গ যতটুকু, এখানে ওই ছোট বর্গটা অতটুকুই। ঠিক আছে? তারপর 9টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, এমনি করতে পারি। তারপর হইতে হবে কয়টা, 16টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এইভাবে চিত্রটা দিলে না ভাইয়া এটা একটু বেটার হয়। ঠিক আছে? সো এইভাবে তুমি অ্যাড করতে থাকতে পারো, 16 পর্যন্ত দাও, আর লাগবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর কাজে যে এখানে একটা জোড়াই কাজ আছে, নিচের অনুক্রমগুলো সাধারণ পদ নির্ণয় করা। আমাদের বাজে কয়টা? আচ্ছা, আমাদের খুব বেশি বাজে না, আমরা দেখি 11টার মধ্যে শেষ করতে পারি কিনা। বাট পরে আবার আমার তোমাদেরকে এটা বললে ভয় লাগে যে ওইটার মধ্যে শেষ করতে পারবো কিনা। আমি একটু দ্রুত আগাচ্ছি। হ্যাঁ, এখন একটু ডিটেলস কম বলবো। নিচের অনুক্রমগুলোর সাধারণ পদ নির্ণয় করো। আচ্ছা, এটার দিকে যদি তাকাই, এবার খুবই ফাস্ট আগাবো, ওই নোটেও আমি যাবো না। এটার দিকে যদি 3, 6, 9, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। তার মানে এটা সাধারণ পদ। সাধারণ পদ হচ্ছে অ্যাকচুয়ালি কি, থ্রাইসেন। এন এর ভ্যালু যখন 1 তখন 3, এন এর ভ্যালু যখন 2 তখন 6, এন এর ভ্যালু যখন 3 তখন 3 তিরিকা 9। ইজি। ঠিক আছে? আচ্ছা, আমি ওইটাতে পড়ে যাচ্ছি, আমি একটু এটাতে তাকাই। ভাইয়া এটা দেখো, উপরে দেখো 1 2 3 4, কথা বুঝছো? আর নিচে হচ্ছে 2 3 4 5। হ্যাঁ, আবার এখানে আবার এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস। এটা একটা বিজুর পজিশন। আমার থিওরি ক্লাসে ডিটেলস বুঝাইছি তোমাদেরকে, এখন খুবই শর্টকাটে বুঝাবো। এটা একটা কি, এটা একটা বিজুর পজিশন, এটা একটা জোর পজিশন, এটা একটা বিজুর পজিশন, এটা একটা জোর পজিশন। কথা বুঝছো? সো এখানে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হবে, বিজুর পজিশনে চিহ্ন প্লাস, জোর পজিশনে চিহ্ন মাইনাস। চিহ্ন নিয়ে কিছু একটা করতে হবে। আবার উপরে দেখো 1 2 3 4, মানে n ন্যাচারাল নাম্বার 1 2 3। আর নিচে দেখো তো 2 3 4 5, মানে ন্যাচারাল নাম্বারই, জাস্ট 2 থেকে শুরু হচ্ছে, মানে n প্লাস 1 থেকে শুরু হচ্ছে। তাহলে আমি লেখা ফেলি, উপরে আমরা পাচ্ছি n, নিচে হচ্ছে n প্লাস 1। এবার চিহ্নর ব্যাপারটা কি করব, একটু হলে হয়ে যায় তো। তুমি যখন n 1 বসাচ্ছ, n এর ভ্যালু 1 বসাচ্ছ, তখন 1/2 পাবা এখানে। তুমি যখন 2 বসাবা 2/3 পাবা, 3 বসালে 3/4 পাবা, 4 বসালে 4/5 পাবা। বাট চিহ্নটা তো চেঞ্জ করতে হবে। সো দেখো, যখন সে জোর পজিশনে, সরি যখন সে বিজুর পজিশনে, তখন প্লাস হইতে হবে। আমি চিহ্নর ব্যাপারটা অলওয়েজ হ্যান্ডেল করতে হয় -1 দিয়ে, -1 টু দি পাওয়ার সামথিং দিয়ে। এটা অলওয়েজ মনে রাখবা। অনুক্রম কিংবা ধারার ক্ষেত্রে চিহ্নর ব্যাপারটা হ্যান্ডেল করতে হয় কি দিয়ে, -1 দিয়ে, -1 এর উপর একটা প্লাস পাওয়ার দিয়ে। সো -1 এর পাওয়ার আমি যদি একটা জোর পাওয়ার দিই, দেখো তো কত হয়, 2। দেখো তো চিহ্নটা প্লাস হয়ে যাবে, কথা বুঝছো? সো কিন্তু আমার কিন্তু এখানে আবার -1 এর উপর যদি একটা বিজোড় পাওয়ার দিই, দেখো তো 3 দিলাম। ঠিক আছে? যে কোনো বিজোড় পাওয়ার দিতে পারো, কারণ -1 এর উপর পাওয়ার যেটাই দাও না কেন, ভ্যালু চেঞ্জ হবে না, চিহ্নটা খালি চেঞ্জ হবে। সো বিজোড় পাওয়ার দিলে কি হচ্ছে ভাইয়া, এবার কিন্তু চিহ্নটা মাইনাসই থাকতেছে। এখানে কিন্তু আমার বিজোড় পজিশনে কি লাগতেছে, প্লাস লাগতেছে, কথা বুঝছো? তাহলে বিজোড় পজিশনে আমি কি দিব, পাওয়ার জোর দিব। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে যদি ডিরেক্ট n দিয়ে দিই, একটা ঝামেলা হবে। কি ঝামেলা হয় দেখো, 1 বসাইলাম একদম প্রথম পদের জন্য, n এর ভ্যালু 1 মানে কি, একদম প্রথম পদ, 1 বসাইলাম, নিচে 1/2 আসলো। এখানে যদি 1 বসাই তাহলে কি চিহ্ন মাইনাস হয়ে যাবে, বাট এখানে তো মাইনাস নাই, প্রথম পদে প্লাস আছে। তাহলে এখানে আমরা জাস্ট n + 1 দিয়ে দিই। তাইলে দেখো এখন এখানে কত বসতেছে, এখানে বসতেছে কত, যখন প্রথম পদ নিয়ে কাজ করতেছি, প্রথম পদ বের করতেছি, তখন 1/2 ঠিকই আসতেছে, বাট এখানে কত বসতেছে, 2 বসতেছে, এখানে 2 বসতেছে। আর 2 যদি বসে জোর পাওয়ার, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস দরকার ছিল। তার মানে নিচে যেটা আছে এটা পাওয়ারে যাবে, কথা বুঝছো? এটা হচ্ছে এটা সাধারণ পদ।
তারপর এটার দিকে যদি তাকাই ভাইয়া, এটা তো খুবই সহজ, 1 1 1 4। আচ্ছা, এটার কি অ্যাকচুয়ালি কোনো সাধারণ পদ সম্ভব? এই যে 1 1 1 4 মাইরা দিছে, 2 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4। এটা আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। আমি একটু দেখি এটাতে কোনো ঝামেলা টামেলা আছে কিনা। এটাতে ঝামেলা আছে, আমি বলছি না এটাতে ঝামেলা আছে, এটা তো সম্ভব না। এখানে কিন্তু বলে নাই যে যদি সাধারণ পদ নির্ণয় করা সম্ভব না হয় তাহলে মেনশন করো। যেটা বলে নাই তার মানে সবগুলো সাধারণ পদ নির্ণয় করা সম্ভব, তার মানে সবগুলো অ্যাকচুয়ালি অনুক্রম। সো 1 1 1 কোনো কথা নাই, ধাপ করে 4 চলে আসে, এটা আবার কেমন কথা? এটা তো হইলো না, তাই না? তার মানে এখানে ঝামেলা আছে, এটা হবে এখানে 1 হবে। সো মেইন বইয়ে ছোটখাটো জায়গাতে কিছু ভুল থাকতে পারে। ওকে, সো 1 1 1 1 উপরে কি ধ্রুব অনুক্রম, তাহলে এটা সাধারণ পদের, এটা সাধারণ পদের উপরে আমরা দিব কি 1। আর নিচে দেখো তো ভাইয়া সবগুলোতে 2 আছে, তো সবগুলোতে আমরা 2 থাকবে। আর উপরে দেখো তো পাওয়ার হিসেবে কি আছে, 2 টু দি পাওয়ার 1 2 স্কয়ার 2 কিউব 2 টু দি পাওয়ার 4, তাই না? সো পাওয়ারগুলো কি ন্যাচারাল নাম্বার n 1 2 3, তাহলে এটা সাধারণ পদ। ঠিক আছে, আমরা একটু 2 নাম্বারটা দেখি। হ্যাঁ, 2 নাম্বারটাতে 5 -25 125। আচ্ছা, এটা কিছুই না। এই প্রথমটা মানে হচ্ছে ভাইয়া 5 টু দি পাওয়ার 1, তারপরটা হচ্ছে 5 স্কয়ার, তারপরটা হচ্ছে 5 কিউব, তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার 4। এটাকে আমরা একটা প্যাটার্নে নিয়ে আসতে পারলাম, মানে আমি ডাইরেক্ট এটা বলতে পারি 5 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা সাধারণ পদ, বাট এখানে চিহ্নের একটা ব্যাপার আছে। ঠিক আছে, সো চিহ্নের ব্যাপারটা আমরা কেমনে সামলাবো আমি দেখাচ্ছি। 5 টু দি পাওয়ার n, তোমরা বলতে পারো যে ভাই আপনি এত রাফলি পড়াচ্ছেন। হ্যাঁ, রাফলি পড়াচ্ছি, কারণ থিওরি ক্লাসে গুছানো ভাবে স্টেপ বাই স্টেপ ডিটেইলসে বুঝাইছি এন্ড অনুশীলনীর সমাধানে বুঝাইছি। এখন আমি রাফলি বুঝাবো, কারণ আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস দেখে আসছো, আর না দেখে আসলে পরে দেখা নিও। ঠিক আছে, দেখে আসে তারপর এই লাইভটা আবার পরে দেখো। তো এখানে দেখো, যখন পজিশন বিজোড় তখন চিহ্ন কি প্লাস, জোড় চিহ্ন মাইনাস, তার মানে এই সাইনটা ইউজ করলেই হবে, -1 টু দি পাওয়ার n প্লাস 1। ঠিক আছে, দ্যাটস ইট, এটা দিলেই হয়ে যাচ্ছে। সো যখন তুমি পজিশন 1 এ আসো তখন তুমি এখানে 1 বসাবা, 1 প্লাস 1 2 হয়ে যাবে, 2 এটাকে কি পজিটিভ করে ফেলবে, এটা দিতে পারো তোমরা। অথবা তোমরা চাইলে এখানে এখানে কি আমরা চাচ্ছি, এটাই এক্স্যাক্টলি n এর চেয়ে এক বেশি হইতে হবে, মানে পজিশন যখন বিজোড় তখন এটাকে পজিটিভ করার জন্য এখানে পাওয়ার জোড় দিতে হবে, এই n আর n এর মাঝখানে এক ডিফারেন্স থাকা লাগবে। একটু ডিপলি থিংক করো তাহলে বুঝতে পারবা। তাহলে এটা আমাদের শেষ। এবার এটা খুবই সহজ একটা কাজ, প্রদত্ত সাধারণ অনুপাত থেকে অনুক্রমগুলো নির্ণয় করো। তাহলে অনুক্রমগুলো এখানে ইজিলি যদি নির্ণয় করি তাহলে n এর ভ্যালু 1 বসাবো, প্রথমটা করি। হ্যাঁ, n এর ভ্যালু 1 বসাচ্ছি, n এর ভ্যালু 1 বসাচ্ছি, 1 - 1 কি 0, দেন 1 + 1, প্রথমটা 0 হবে। তারপর যখন 2 বসাবো, 2 - 1 1, 2 + 1 3, যখন 3 বসাবো, 3 - 1 2, 3 + 3 - 1 2, 3 + 1 4। সো বাকিটা তুমি পারবা, ইজি জিনিস, বাকিটা তোমরা ইজিলি পারবা। তারপরে যদি আমরা এটা সমাধান দেখি, এটাতে কি বলতেছে, এটাতে বলতেছে তোমরা কিন্তু এগুলো আবার গুছানোভাবে খাতায় নোট করবা। ঠিক আছে, আচ্ছা -1 n + 1। আচ্ছা, এইটা আর আমাদের এইটা সেম জিনিস না? সেম জিনিসই তো, সেম জিনিস, তাহলে এটাই হবে অ্যাকচুয়ালি 1/2। তাহলে এটা আমি এখানে লিখে দিচ্ছি, এইটাই হবে, কথা বুঝছো? এটার এটা সেম জিনিস, তার মানে এটাকে অনুক্রমে কনভার্ট করলে এটাই হবে। তাও আমি ভেরিফাই করে নিচ্ছি, একটু দাঁড়াও।
ইয়া এক্স্যাক্টলি এটাই, ঠিক আছে। আচ্ছা তারপরে যদি আমরা এটার দিকে আসি, এটা তো এখন করা সহজ, আমি বলে দিচ্ছি, দেন আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি, সমস্যা নেই। এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে 1 বসাও, এখানে 1 বসাও, 1 বসাও, ক্যালকুলেট করে দেখো প্রথমটা কি আসে, দেন 2 বসাও, দেন 3 বসাও, দেন 4 বসাও, এভাবে করে প্রত্যেকটা পদ পাওয়া যাবে, ঠিক আছে। সো এটার অ্যান্সারটা কি হবে, 3 নাম্বারটা, এটা একটু তোমাদের ভালোই ল্যাংদি হবে, ঠিক আছে। তাহলে এটার অনুক্রমটা আলটিমেটলি হবে, আমি নোটে লিখে দিচ্ছি। সো 3 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে 1 4/7 9/17 16/31 ... ঠিক আছে। আর আমাদের বাকি থাকে কোনটা, আর আমাদের বাকি থাকে হচ্ছে এটা, এটাতেও সেম 1 বসাও, দেন 2 বসাও, দেন 3 বসাও, বসায় ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এটার অ্যান্সার কি আসবে এটাও বলে দেই। এটার অ্যান্সার আসবে 1, আচ্ছা এটা কত নাম্বার, এটা 4 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার, রাইট। 3 নাম্বারের অ্যান্সারটা লাগবে আমার, আচ্ছা 3 নাম্বারের অ্যান্সারটা হবে হচ্ছে এটা, 3 নাম্বার অ্যান্সারটা আমি ভুল লিখছি, 3 নাম্বারের অ্যান্সারটা হবে 1/3 minus 2/5 3/7 minus 4/9, ঠিক আছে, ডট ডট ডট, এটা হচ্ছে 3 এর অ্যান্সার, ওকে। আর 4 এর অ্যান্সার হবে হচ্ছে 1 4/7, এগুলো তোমরা এখনই নোট করে ফেলো, আমার ফোন অফ হয়ে গেছে। এই তো, দেন বাকি তুমি এখানে ভ্যালু বসাইতে থাকো, কোথায়, বাকি 1 2 3 করে বসাইতে থাকো, বসাইলে তুমি বাকি ভ্যালুগুলো পাওয়া যাবে এখানে, ঠিক আছে। বাকিগুলো তুমি এখানে একটু লেখা নিও, খাতায় একটু সুন্দর করে নোট করে নিও যে এটা কত, এভাবে পৃষ্ঠা নাম্বার দিবা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এগুলো কেমন নোট করবা, এগুলো কিন্তু তোমাদের মূল্যায়ন হিসেবে চেক করবে, তাহলে এভাবে লিখবা পৃষ্ঠা 33, ঠিক আছে। কাজ, এখানে কাজের নাম্বার দাও, ঠিক আছে, কাজের নাম্বারটা দাও, দিয়ে দেন তুমি সুন্দর করে সলভ করো, 1 2 3 এভাবে সলভ করো, ঠিক আছে। আচ্ছা আমরা পড়ে যাই, এখানে একটা মাথা খাটানোর কাজ দিয়েছে, অনুক্রমের পরের পদগুলো নির্ণয় করো, এটা প্রবলেম ক্লাসে সলভ করে দিয়েছিলাম। আচ্ছা আমি কুইক দেখাই দিই, -1 2 5 8, বুঝা যাচ্ছে 3 করে বাড়তেছে, সো 11 14 17 3.4 4.5 5.6, তো এটা তো বুঝা যাচ্ছে 3 4 3 4 5 6 3 4 4 5 5 6, তারপরে এখানে হবে কি 6 7, এখানে হবে 7 8, এখানে হবে 8 9, এমনি যাইতে থাকবে, একটু প্যাটার্ন রেকগনাইজ করতে পারতে হয়, ঠিক আছে। আচ্ছা আমরা পড়ে যাই, এখানে তোমাদেরকে এই খালি ঘরটা পূরণ করতে বলছে, আমি দেখি, ধরো পড়াশোনা শেষ করে তুমি একটি চাকরিতে যোগদান করলে, তোমার প্রারম্ভিক মাসের বেতন 25,000 টাকা এবং বার্ষিক প্রবৃত্তি ইনক্রিমেন্ট 500 টাকা, তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে যথাক্রমে 25,000 টাকা 25,500 টাকা 26,000 টাকা। এখন তুমি যদি পাশাপাশি 2 বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করো, তাহলে দেখবে প্রতি বছর তোমার বেতন 500 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা এই দুই ঘটনা বা উদাহরণের মধ্যে কোন বৈশিষ্ট্য লক্ষ্য করছো, কি বৈশিষ্ট্যগুলো নিচে খালি ঘরে লেখো। তাই এটা হচ্ছে ঘটনা 2, ঘটনা 2 আমরা দেখতে পাচ্ছি 25 1 2 3, এত ইজি জিনিস আমি কি সলভ করাবো, 25,500, আচ্ছা কুইক চলে যায় 26 1 2 3 এভাবে যাচ্ছে। সো এখানে একটা কমন সাধারণ ডিফারেন্স আছে 500, তার মানে এটা একটা সমান্তর অনুক্রম কিংবা সমান্তর ধারা বলতে পারি। আর ঘটনা একটা কই, খাতার উপর মেঝের কাঠি বসিয়ে নিচের মতো করে প্যাটার্ন তৈরি করো। আচ্ছা এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, প্রতিটি চিত্রের জন্য কয়টি করে কাঠি প্রয়োজন, সংখ্যাগুলো ক্রম অনুসারে পাশের ঘরে লেখো। এটার জন্য 1 2 3টা, ঠিক আছে, এটার জন্য 1 2 3 4 5টা, এটার জন্য 1 2 3 4 5 6 7টা, এটার জন্য 1 2 3 4 5 6 7 8 9টা, মানে হচ্ছে সাধারণ পার্থক্য 2। সংখ্যাগুলোর মধ্যে কোন সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি পাশের ঘর, হ্যাঁ অবশ্যই
সংখ্যাগুলোর মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের সাধারণ পার্থক্য 2 করে বাড়তেছে, সোজা হিসাব 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে, এটাই হচ্ছে সবার মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য। ঠিক আছে, ডান। সো এই 2 ঘটনার উদাহরণের মধ্যে কোনো বৈশিষ্ট্য লক্ষ্য করছো কি? বৈশিষ্ট্যগুলো নিজের খালি করে লেখো। হ্যাঁ, লক্ষ্য করছি। এটা থেকে কত পাচ্ছি? 3, 5, 7, 9। এখানে ডিফারেন্স হচ্ছে 2 আর এখানে ডিফারেন্স 500। এটাই, এটা একটা সার্টেইন একটা ডিফারেন্স মেইনটেইন করে বাড়তেছে। এখানে আমাদের একটা একক কাজ আছে, নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো, প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যাকার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, আমরা দেখি প্রতিটি অনুক্রমের পদগুলোর মধ্যাকার বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, দেখি কি বৈশিষ্ট্য। 3, 3, 3। সাধারণ সাধারণ আমি এই এত কাহিনী না করে আমি ডিরেক্ট লেখা ফেলি এখানে। সাধারণ অন্তর d = 3, 3, 3, 3। তাহলে এই অনুক্রমের পদগুলোর মধ্যকার বৈশিষ্ট্য কি? এদের সাধারণ অন্তর 3। সাধারণ অন্তর কিন্তু ডান থেকে বাম বিয়োগ করতে হয়, ঠিক আছে? সো এখানে যদি বিয়োগ করি -6 -6 -2 হবে -6 + 2 -4, ঠিক আছে? -4। সো এখানে সাধারণ অন্তর হচ্ছে -4। দ্যাটস ইট। এখানে একটু দেখি, 1 থেকে এটা বাদ দিলে হাফ পাবো, 3/2 থেকে 1 বাদ দিলে হাফ পাবো, 2 থেকে 3/2 মানে হচ্ছে 1.5 বাদ দিলে হাফ পাবো। তাহলে এখানে হচ্ছে d কত? 1.5 or 1/2। ডান। সমান্তর অনুক্রমের এগুলা সব দলগত কাজ দিচ্ছে একটা। নিচের অনুক্রমগুলোর কোনটি সমান্তর কোনটি সমান্তর নয় তা দলের সকল আলোচনা করে বের করো। নিচের ছবিটিতে সঠিক উত্তরের জায়গায় টিক চিহ্ন এবং অন্যথায় ক্রস চিহ্ন দাও, তারপর শ্রেণীতে উপস্থাপন করো। আচ্ছা, 10টা আমরা 11টার পরে আর যাবো না, ঠিক আছে? রোজার মাস তো, তোমরা ঘুমাবা। যদি বাকি যে সমাধানগুলো বাকি থাকবে আমাদের আবার কালকে লাইভ ক্লাস আছে না, কালকে ওইখানে করাই ফেলবো। এখানে যাই, অনুক্রম এটাতে কি দেখাচ্ছে? ওকে, এটা কি সমান্তর? ইয়া, সমান্তর। সাধারণ অন্তর 7, সমান্তর। জাস্ট টিক দিয়ে দিচ্ছি। এতে টাচও কর, এটাতে কিছু করা লাগবে না, এটা সমান্তর। যৌক্তিক ব্যাখ্যা লেখা দাও। 3 থেকে -4 বিয়োগ দিলে 7 পাচ্ছি, 10 থেকে 3 বিয়োগ দিলে 7 পাচ্ছি। দ্যাটস ইট। এই চার্টগুলা কিন্তু ভাইয়া প্রত্যেকটা, তোমাদেরকে আবারও বলি, তোমরা বুঝতেছো না, আমরা কিন্তু নতুন কারিকুলামের এক্সপার্টদের সাথে কথা বলছি। ওরা কিন্তু তোমাদের স্কুল ভিজিট করবে ষান্মাসিক মূল্যায়নের সময়। তখন কিন্তু একজন কিন্তু বোর্ড থেকে রিপ্রেজেন্টেটিভ থাকবে, সে কিন্তু চেক করবে প্রত্যেকটা একক কাজ এবং দলগত কাজের সমাধানের আলাদা খাতা তোমার আছে কিনা। কথা বলছো? যদি না থাকে, ওখানে যদি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের একক কাজ দলগত কাজের সমাধান যদি গুছানো ভাবে না লেখা থাকে, তোমাকে কিন্তু নাম্বার দিবে না, পিআইবিআই তে কম আসবে। তো ভাইয়া প্লিজ অনুরোধ করতেছি, তুমি মনে করতেছো এগুলো দরকার নেই, অনুশীলনী পারলে হয়েছে না, অনুশীলনীর যে ম্যাথগুলো আছে ওইখান থেকে এক্সাম নিবে। আর এখানকার যে একক এবং দলগত কাজ আছে এগুলো তোমার খাতায় সমাধান করা থাকতে হবে, যে প্রমাণ আমি ক্লাস করার সাথে সাথে এগুলো আমি বুঝছি, সমাধান করে রাখছি, বিচার না করাইলেও করা থাকতে হবে। এক্সটার্নাল কিন্তু এগুলো বুঝবে না, এক্সটার্নাল মানুষজন থাকবে। সো প্লিজ এগুলো যা করাচ্ছি যেমনি ছকটক আছে ওইভাবে সুন্দর করে সমাধান কইরা একটা খাতা রেডি করবা। ম্যাথের জন্য একটা খাতা হবে, বাকি সবগুলো সাবজেক্টের জন্য একটা করে খাতা হবে। কথা বুঝছো? এন্ড এই যে সমাধান করলে এগুলো সুন্দর করে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে গ্রুপে জমা দিবা, দিয়ে আমাকে মেনশন দিবা, তোমাদের জন্য গিফট থাকবে। কথা বুঝছো? আর এটা যদি না করো, ষান্মাসিক মূল্যায়নে যদি তোমরা ঝামেলায় পড়ো, সেটার দায়ভার আমার না। কথা বুঝছো? বা আমাদের না, বা কোনো টিচারের না। টিচার যদি ক্লাসে নাও করায় তাও দায়ভার টিচারের না। তুমি কেন করো না? তোমাকে তো বলে দিচ্ছি, নতুন কারিকুলামে তোমাদেরকে মূল্যায়ন মানেই কি, টিচাররা ক্লাস টেস্ট নিবে, ওইটাতে ভালো করতে হবে, অ্যাটেন্ডেন্স ভালো রাখা লাগবে। 1 নাম্বার অ্যাটেন্ডেন্স নাই মানে তুমি ভালো নাম্বার পাবা না। কথা বুঝছো? আর তোমরা ভাবতেছো যে আচ্ছা ক্লাস 9-এ তো কি না কি জানি, এটা দিয়ে কি না কি জানি হবে না, ক্লাস 10-এ কিন্তু এসএসসি পরীক্ষা আছে। আর ওই ক্লাস 10-এর পরীক্ষায় প্রবাবলি ক্লাস 9-এ পিআইবিআই কে কত স্কোর পাচ্ছে ওইটা প্রবাবলি হিসাব করা হবে। কথা বুঝছো? ক্লাস 9 শেষে তোমাদের হয়তো পাবলিক এক্সাম হচ্ছে না, বা ক্লাস 9-10 মিলে পাবলিক এক্সাম হচ্ছে না, দ্যাটস ওকে, কোনো সমস্যা না। বাট ক্লাস 9-এ তোমরা কতটুকু মার্ক পাচ্ছ এইটা হিসাব করে কিন্তু ক্লাস 10-এর ফাইনাল রেজাল্ট, পাবলিক এক্সামের রেজাল্ট তৈরি করা হইতে পারে। কথা বুঝছো? তো সাবধান, তুমি মনে করতে পারো পাবলিক এক্সাম নাই ক্লাস 9-এ, কোনো লাভ নাই, ঝামেলা হবে। বুঝছো? সো এই প্রত্যেকটা চার্ট ফিল আপ করে রাখবা আলাদা একটা কাগজে,
ঠিক আছে? তুমি দরকার হয় বইটা এই জাস্ট এইগুলা না, এইগুলা তুমি ফোন দিয়ে স্ক্যান করে প্রিন্ট করে নিয়ে আসো, দেন ওইখানে সমাধানগুলো লেখো, তাও তো হচ্ছে। বা খাতায় বক্স করো। ওকে, আচ্ছা এটার দিকে তাকাই আমরা। এটা কত? এটা হচ্ছে 4 - 1 3, এটা সমান্তর নয়, আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে, এটা সমান্তর নয়। ঠিক আছে, এটা সাধারণ অন্তর লেখো নাই। যৌক্তিক ব্যাখ্যা দাও। 4 - 1 3, 9 - 4 5, সো সাধারণ অন্তর পাচ্ছি না। এর দিকে যদি আমি তাকাই, বাদ দাও, 2/3 থেকে 1/3 বাদ দাও। আর যারা লাইভ ক্লাস মিস করতেছে, আমি তো বলছি লাইভ ক্লাসের উদ্দেশ্য তোমাদেরকে খুব ভালো করে বুঝাই দেওয়া না, রেকর্ডেড ক্লাসে সবকিছু বোঝানো হয়েছে। লাইভ ক্লাসে আমি এমন কিছু গাইডলাইন্স তোমাদেরকে দিব যেগুলো তোমরা কোথাও পাবা না। যেমন আজকে চ্যাট জিপিটির ব্যবহার শিখাইলাম, তাই না? এখন তোমাদেরকে বইলা দিলাম অ্যাটেন্ডেন্স, একক কাজ, দলগত কাজ, অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন, এগুলোর উপর তোমাদের কি নাম্বার হবে। এন্ড ক্লাস 9 এর একটা পোর্শন অবশ্যই এসএসসি তে কাউন্ট করা হবে ক্লাস 10 শেষে। এগুলো কিন্তু ওরা জানবে না, ওরা মিস করে যাবে। কথা বুঝছো? আচ্ছা, এখানে কত পাচ্ছি? 1/3। আবার যদি 0 থেকে এটাকে বাদ দেই, 0 থেকে যদি এটাকে বাদ দেই, এখানেও 1/3 পাবো। আবার 1/3 থেকে 0 বাদ দিলে 1/3 পাবো। তার মানে এটা সমান্তর, এটার সাধারণ অন্তর হচ্ছে 1/3। যৌক্তিক ব্যাখ্যা বইলা দাও, এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা বাদ দিলে 1/3 পাচ্ছি। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। x - 5 থেকে x - 3 বাদ দাও, x - 5 minus x - 3, আলটিমেটলি কি হয়ে যাবে? x - 5 minus x plus 3, এটা কাটা, আলটিমেটলি কত থাকতেছে? -2। সো এটা থেকে এটাকে বাদ দিলে -2 পাচ্ছি। এবার এটা থেকে এটাকে বাদ দিব, দিয়ে দেখি x - 7 minus x - 5, ঠিক আছে? আচ্ছা ডান, কত হয় দেখি? x - 7 minus x plus 5, ডান। সো এখানেও -2 পাচ্ছি। তাহলে এটা কি সমান্তর? এটা সাধারণ অন্তর হচ্ছে -2, লেখা দাও। এই যে ক্যালকুলেশনস গুলো এখানে ব্যাখ্যার জায়গাতে লেখা দাও। ডান। কয়টা বাজে? 11টা বাজে। সো আমরা সামনে না গাই, আমার ফোনটা অফ হয়ে গেছে, আমি একটু দেখি কি অবস্থা। আমরা কালকে লাইভ ক্লাস আছে, কালকে লাইভ ক্লাসে বাকি সবগুলো জিনিস সমাধান করব। সো তোমাদের জন্য এখন বাড়ির কাজ দিব। বাই দা ওয়ে, যারা, আমি আবারও বলি, যারা হোমওয়ার্ক জমা দিবে না তাদের পেনাল্টি আছে। কথা বুঝছো? আমি এখন এত স্ট্রিক্টে যাব না, এই মাসটা যাক, মার্চ মাসটা যাক। মার্চ মাসের পরে আমি হয়তো এপ্রিলের প্রথম 10 দিন দেখবো। এরপর থেকে যারা অ্যাসাইনমেন্ট জমা দিবে না তাদেরকে প্রবাবলি আমি দেখি ম্যানেজমেন্টের সাথে কথা বলি, কোর্স থেকে ব্যান করে দিব। কেউ যদি 1 উইক, 2 উইক, 3 উইক যদি দলগত কাজ, একক কাজের সমাধান রেডি না করে, কোর্সে সাবমিট না করে, কোর্সের সবকিছু থেকে তাকে রিমুভ করে দিব। কথা বুঝছো? সাবধান। আর জমা দিলে কি গিফট আছে, ঠিক আছে? তো তোমাদের এইচডব্লিউ হচ্ছে পেজ 37, পেজ 37 পর্যন্ত সমাধান রেডি করবা, করে অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবা। ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবা। ওকে, ডান। এটা যারা করবা না, আমি এই উইকে রেকর্ড রাখবো, সেকেন্ড উইকেও আমি ট্র্যাকশনে রাখবো, থার্ড উইকে রাখবো। এন্ড নেক্সট আমরা অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করব। অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করব মানে লাইভ ক্লাসগুলোতে তোমরা অ্যাটেন্ড করতেছো কিনা, সবাই রেকর্ডেড ক্লাসগুলো দেখতেছো কিনা, সব স্টেপ বাই স্টেপ আমরা একটা পলিসিতে যাব। যারা পলিসি ব্রেক করবে কোর্স থেকে ব্যান। কথা বুঝছো? বাট আমরা এখন এত হার্ড স্টেপসে যাচ্ছি না, ষান্মাসিক মূল্যায়ন পর্যন্ত, প্রথম মূল্যায়নটা পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আস্তে ধীরে আগাবো, কিচ্ছু বলবো না। ঠিক আছে? কারণ আমাদেরও কোর্সে আরো অনেক কিছু অ্যাড করার আছে, যখন একবার অ্যাড হয়ে যাবে তখন খেলা হবে। ঠিক আছে? আচ্ছা, এটাই তোমাদের হচ্ছে কাজ, আর বাকিগুলো আমরা কালকে সলভ করব। ঠিক আছে?
ডান, তাহলে ভাইয়া আমি লাইভটা শেষ করে দেবো। তোমরা কেউ কিছু জানতে চাও, আমি শেষ করে দেবো এখনই। ওকে, আমি কারোর কাছে কোনো কোশ্চেন পাচ্ছি না, আমি শেষ করে দিচ্ছি। তাহলে কি করব বলো? শেষ করব না আনসার দিব আরো? না না না, টিল টিল পেজ 37 প্রথম পেজ থেকে 37 পর্যন্ত সমাধানগুলো রেডি করে কালকের মধ্যেই জমা দিবা। বাই দ্য ওয়ে, তোমরা বলতে পারো স্যার আপনি তো, ভাই আপনি তো চেক করেন নাই। জমা কালকের মধ্যেই দিবা, আমি যখন চেক করব তখন যদি ধরা খাও আমি এটা নোট রাখবো। সোহাইব, আমি পেন্ডিং পোস্ট চেক করার জন্য কালকে যেহেতু লাইভ ক্লাস আছে, কালকে অবশ্যই আমার অ্যাপ্রুভ করা উচিত। তাইলে কালকে লাইভ ক্লাসটা সেম রাত 10টাতে নিব, 10টা থেকে 11টা, তখন চেক করবো না, ঠিক আছে? আচ্ছা ডান, আমাদের 11টা 6 বেজে গেছে, শেষ করে দে। হ্যাঁ, তাহলে এই তো আমরা আবারও মনে করাই দেই, আমরা অবগত আছি যে কোর্সে আরো অনেক জিনিসপত্র অ্যাড করার দরকার আছে, আমরা ওইগুলো নিয়ে অ্যাড করতেছি, যে ধৈর্য ধরো, অ্যান্ড ইন দ্য মিন টাইম যা যা অ্যাড করা হয়েছে ওইগুলোকে ভালো মতো ইউটিলাইজ করো। ওকে, আল্লাহ হাফেজ।